স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, নিউ ইয়র্কে বললেন প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে এনসিপি নেতা আখতারকে ডিম মারল আওয়ামী লীগ কর্মীরা। দেশে প্রথমবারের মতো চট্টগ্রামে পাইপলাইনের মাধ্যমে উড়োজাহাজে জ্বালানি সরবরাহ শুরু, কমবে খরচ ও সময় বলছে কর্তৃপক্ষ। এবং সব সুবিধা থাকার পরও দেশের বৃহত্তর রেল নেটওয়ার্কে যুক্ত হয়নি পাবনা স্টেশন। হাজার কোটি টাকার স্টেশন দিয়ে দিনে চলে মাত্র একটি ট্রেন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার। নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূতের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছে এরই মধ্যে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা। রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় সোমবার বিকেল ৩টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার সাথে এবারের সফরে সঙ্গী হয়েছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ ৬ রাজনৈতিক দলের বেশ কিছু নেতা। নিউ ইয়র্কে পৌঁছে ডক্টর ইউনূস বৈঠক করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোবের সঙ্গে। সেখানে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহায়তা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে পরিচালিত ভ্রান্ত তথ্য প্রচার সহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। এদিন রাতে ডক্টর ইউনূসের সাথে নিউ ইয়র্কের একটি হোটেলে সাক্ষাৎ করতে আসেন গত ২৮ জুলাই বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা। প্রধান উপদেষ্টা দিদারুলের সাহসের প্রশংসা করে তার পরিবারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এদিন জাতিসংঘ সদর দপ্তরের সোশ্যাল বিজনেস, ইউথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক সাইডলাইন বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের দাবানল পৃথিবীকে জ্বালিয়ে দিচ্ছে, বাড়ছে বৈষম্য। বিশ্বকে বদলাতে তিনি তরুণদের প্রতি ৩-০ বা ৩-০ ক্লাব গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানের এক ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাক্ষাৎ করেছেন বেলজিয়ামের রানী ম্যাথিল্ড, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে। আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছুঁড়েছে আওয়ামী লীগের স্থানীয় কর্মী সমর্থকরা। বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। আখতার হোসেনের সঙ্গে হাঁটছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। স্থানীয় আওয়ামী লীগের সমর্থকেরা সেখানে বিক্ষোভ করেন। ডিম ছোড়ার পর কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে হেঁটে যান আখতার। সবাই গাড়িতে ওঠার পর আওয়ামী লীগের সমর্থকেরা গাড়ির সামনে শুয়ে পড়েন। তারা জয় বাংলা সহ অন্যান্য স্লোগান দেন। এ সময় নিউ ইয়র্ক পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। পরে আখতার হোসেন বলেন, দেশেও আওয়ামী লীগের আক্রমণে লক্ষ্যবস্তুতে থাকি আমরা, এটাতে ভয় পাই না। আর জামায়াত নেতা তাহের বলেন, এগুলো নতুন কোনো ঘটনা নয়, এমন বাজে সংস্কৃতি আগে থেকে চালু আছে। এদিকে আখতার হোসেনকে লাঞ্ছিত করা মিজানুর রহমানকে জ্যাকসন হাইটস থেকে আটক করেছে পুলিশ। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না। বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখবো, যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ এবং তাদের দোসররা সন্ত্রাসের ছক করছে, তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমি খুব বিব্রত বোধ করি না। এই জন্য বাংলাদেশের এই নেগেটিভ কালচারটা আগে থেকে হয়ে আসছিল। যখন এই কোনো সরকার প্রধান সফর করে, বিরোধী দল যেই থাকে
আইসে এখানে স্লোগান দেয়। আমেরিকা একটু ডেমোক্রেটিক দেশ, 10-20 জন আইসে এখানে একটা স্লোগান দিতে পারে, ডিম মারতে পারে। এটা একটা ব্যাড কালচার নিঃসন্দেহে। তবে এটা খুব ব্যতিক্রমধর্মী, এমন কোনো মানে হতাশ হওয়ার মতো বা খুব উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা নয়। কারণ 10 জন আইসেও একটা ডিম মেরা দিতে পারে। তবে বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। এই কালচারটা খুবই নেগেটিভ, এটার অবসান হওয়া উচিত। এখানে যারা করেছে তারাই অপমানিত হয়েছে। পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি জেট ফুয়েল সরবরাহ শুরু হয়েছে। জ্বালানি সচিব সাইফুল ইসলাম দুপুরে 5.77 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনে এ জ্বালানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন। বেসামরিক বিমান ছাড়াও এর সুফল পাবে বিমান বাহিনী। জ্বালানি সরবরাহ করছে পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসির সহযোগী প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি। কর্মকর্তারা জানান, শাহ আমানত বিমানবন্দরে নামা উড়োজাহাজে নিরবচ্ছিন্ন এবং নিরাপদ জেট ফুয়েল সরবরাহ নিশ্চিত করতে এই পাইপলাইন নির্মাণ করা হয়েছে, যার মাধ্যমে প্রতি ঘন্টায় 140 ঘনমিটার জ্বালানি সরবরাহ করা যাবে। বিমানবন্দরে বর্তমানে দৈনিক গড়ে 2 লাখ থেকে 2.5 লাখ লিটার জ্বালানির প্রয়োজন হয়, যা হজের সময় 3 লাখ লিটারে পৌঁছায়। পাইপলাইন চালুর ফলে বিমানবন্দরে দৈনিক জ্বালানি চাহিদা মাত্র 2 ঘন্টায় পূরণ করা সম্ভব হবে। সাশ্রয় হবে বছরে প্রায় 8 কোটি টাকা। আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে ঢাকা যে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর আছে, সেখানে আমরা এই সরবরাহটা দিব। আমরা ওইটা কাজ অলরেডি শুরু হয়েছে। আমরা আশা করছি আগামী 1 বছরের মধ্যে আমরা ঢাকা বিমানবন্দরে, আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা আমাদের এই সরবরাহটা করতে পারবো ইনশাআল্লাহ। এই কাজ চলছে আর কি। সব ধরনের অবকাঠামোগত সুবিধা থাকার পর এখনও দেশের বৃহত্তর রেল নেটওয়ার্কে যুক্ত হয়নি পাবনা স্টেশন। 1,500 কোটি টাকার এই স্টেশন দিয়ে সারাদিনই একটি মাত্র ট্রেন চালু হলেও শিডিউল পরিবর্তন করায় সেটাও কোনো কাজে আসছে না জেলাবাসীর। তবে অচিরে ঢাকা পাবনা ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন রেল সচিব। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। রেলে চেপে ঢাকা সহ অন্য জেলায় যেতে জেলার 2/3 মানুষকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হয় ঈশ্বরদী অথবা চাটমোহরে, যেখানে ঢাকাগামী মাত্র 4টি ট্রেন যাত্রা বিরতি করে। এসব ট্রেনে পাবনার জন্য সিট বরাদ্দ মাত্র 150টি। এ কারণে সড়ক পরিবহন সেক্টরে জিম্মি হয়ে পড়েছে জেলাবাসী। ফলে ঢাকা পাবনা রেল সার্ভিস চালুই ছিল স্থানীয়দের মূল দাবি। ট্রেনে গেলে সময়টা কম লাগে, আবার ধরেন বাসে গেলে পরে অনেক যানজট, অনেক সময়ও বেশি লাগে। আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি পাবনা টু ঢাকা রেল চালু হওয়া, কিন্তু আমরা বারবার উচ্চ মহল থেকে আশ্বাস পেয়েও এ পর্যন্ত বাস্তবায়নের কোনো নজির আমরা দেখতে পারলাম না। আজও পর্যন্ত পাবনাবাসী সেই পাবনার থেকে ঢাকা যাওয়ার যে ট্রেন আজও পর্যন্ত পাইনি। আমাদের প্রতি বছরেই ঈদের সময় বিশেষ করে এত বিড়ম্বনায় পড়তে হয় ঢাকা যাওয়ার জন্য। জেলাবাসীর এ প্রাণের দাবির প্রেক্ষিতে পাবনার 6টি উপজেলার 20 লাখ মানুষকে রেল সেবার আওতায় আনার লক্ষ্যে প্রায় 1,500 কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয় মাঝগ্রাম থেকে ঢালাচর পর্যন্ত 78 কিলোমিটার রেলপথ, যেখানে 10টি স্টেশন সহ রয়েছে সব ধরনের অবকাঠামোগত সুবিধা। 2018 সালের জুনে 8টি বগির একটি লোকাল ট্রেন দিয়ে চালু হয় পাবনার নবনির্মিত এই রেলপথ। সে সময় ট্রেনটির গন্তব্য ছিল রাজশাহী। পরে শিডিউল পরিবর্তন করে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হলেও কোনোই কাজে আসছে না পাবনাবাসীর। আবার যখন রাজশাহী থেকে ফিরে, ওটাও ওই শিডিউলে না। দেখা যাচ্ছে যে রাজশাহী থেকে অফিস করে বাসায় ফিরবে, সেটা আসতে 8, 8:30 সাড়ে ওখান থেকে, যার কারণে আমার মনে হয় কি এটা কোনো কাজেই আসে না। ঢাকা থেকে অনেক সময় আসে যে অফিস করে আমরা সকালে যাই, সেটা আমরা রাতেও ব্যাক করতে পারবো, কিন্তু আমাদের মনের কোনো আশাই পূরণ হলো না। আমাদের পাবনার এত বড় বড় নেতা আছে, তারাও কখনো এই রেল বিষয় নিয়ে কোনো কথাও বলে না। মেন উদ্দেশ্য ছিল আমরা পাবনা থেকে ঢাকায় যাব, কিন্তু সেই ফ্যাসিলিটি তো পাই নাই। কিন্তু রাজশাহী ঢাকা থেকে পাবনা থেকে যে রাজশাহী চালু হয়েছে, এই রাজশাহী যে জাস্ট টাইমে যাব, কেউ এখান থেকে যায় ওখানে অফিস ধরতে পারে না। তবে সম্প্রতি রেল সচিব পাবনা সফরে গিয়ে পশ্চিমাঞ্চলীয় রেলের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন শেষে জানান, বিদেশ থেকে আমদানিকৃত বগি এলেই চালু হবে ঢাকা পাবনা রেল চলাচল। পাবনাবাসীর একটি প্রাণের দাবি, এটি আমরা সক্রিয় বিবেচনায় রেখেছি। আমরা যেটি চাইছি যে আমরা ইন্ডিয়ার সাথে একটি প্রকল্পের আওতাতে 200টি ব্রডগেজ কোচ আসার কথা আছে, 7 রকমের। এটি হলে অবশ্যই আমরা পাবনা ঢাকা এই অবস্থাতে, সময় লাগলেও আমরা এই অবস্থাতে আমরা একটি আন্তনগর ট্রেন দেওয়ার আপ্রাণ চেষ্টা করছি। 2023 সালে রাষ্ট্রপতি পাবনা সফরে গিয়ে ঢাকা পাবনা সরাসরি রেল চালুর ঘোষণা দেন। তবে তৎকালীন প্রধানমন্ত্রীর অনিচ্ছায় তা বন্ধ হয়ে যায়।
উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার ও বোমা নিক্ষেপ করে ছাত্র জনতার আন্দোলন দমনের বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর কথোপকথনের সত্যতা মিলেছে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ২১তম দিনে সাক্ষ্য দেওয়ার সময় পুনঃজবানবন্দিতে কথা জানান সিআইডি ডিজিটাল ফরেনসিক ল্যাবের এক্সপার্ট এসআই শাহেদ জোবায়ের লরেন্স। এছাড়া ডিএমপি কন্ট্রোল সেন্টারের ওয়্যারলেস অপারেটর কামরুল হাসান আজ সাক্ষ্য দেন। বলেন, গত বছরের ১৭ জুলাই তখনকার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সর্বোচ্চ বল প্রয়োগ ও কোমরের নিচে গুলি করার নির্দেশ দেন। তবে তিনি চাইনিজ রাইফেল ব্যবহারের কথা সাক্ষ্যতে বললেও মূল অডিওতে সেই প্রসঙ্গে কোনো কিছু ছিল না। এদিকে আসলে ৫ মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানো সহ ৭ জনকে হত্যার মামলায় ৪র্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনাল ২-এ। নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের জন্য কেনা হচ্ছে ৪০,০০০ বডি ক্যামেরা। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ আজ এই প্রস্তাব অনুমোদন দিয়েছে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা জানান, নির্বাচনকে কেন্দ্র যে ধরনের সহযোগিতা প্রয়োজন তার সবই করবে সরকার। স্বচ্ছতার জন্য ইউএনডিপির মাধ্যমে এই ক্যামেরা কেনা হবে বলে জানান তিনি। একই সাথে তিনি বলেন, চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে আধুনিকায়নের পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোলিং ব্যবস্থার আধুনিকায়নের প্রস্তাবও পাশ করা হয়েছে আজ। গাজীপুরে আগুনের ঘটনায় আহত ফায়ার সার্ভিস কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের চিকিৎসায় বাড়তি কোনো সহযোগিতা লাগলে সেটিও সরকার করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। টঙ্গী কেমিক্যাল কারখানায় দগ্ধ ও আহতদের দেখতে সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। আহতদের চিকিৎসায় কোনো অবহেলা হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। গতকাল দুপুর ৩টার সময় টঙ্গীতে কেমিক্যালে গোডাউনে আগুন লাগে, সেখানে ফায়ার সার্ভিসের ৪ জন গুরুতর আহত হয়। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে চলাচলকারী হানিফ, গ্রামীণ ট্রাভেলস, দেশ ও ন্যাশনাল ট্রাভেলসের বাস চালক ও শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে। বাস চালক ও শ্রমিকরা জানান, একজন বাস চালককে ১,২৫০ টাকা, সুপারভাইজারকে ৫৭৫ এবং হেল্পারকে ৫৫০ টাকা দেন বাস মালিকরা। গত ১৫ বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। এই সমস্যাগুলো নিয়ে দফায় দফায় বাস মালিকদের সাথে আলোচনা করলেও কোনো সমাধান হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলেও জানান তারা। তবে আন্তঃজেলা ও দূরপাল্লার অন্যান্য বাস চলাচল করছে। বাসের সংখ্যা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিচার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদান, সরকারি ব্যবস্থাপনায় হেলথ কার্ড বিতরণ সহ ৮ দফা দাবি জানিয়েছেন নিহত ও আহত পরিবারের সদস্যরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি তুলে ধরেন। দুর্ঘটনার ২ মাস পরও সরকার ও বিমান বাহিনীর পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা করছে না বলে ক্ষোভ জানান ক্ষতিগ্রস্ত স্বজনেরা। নিহতদের জন্য ৫ কোটি এবং আহতদের জন্য ২ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। নিহতদের কবর সংরক্ষণ, আহতদের পুনর্বাসনের ব্যবস্থা, নিহতদের শহীদি মর্যাদা প্রদান, ২১ জুলাই শিক্ষা প্রতিষ্ঠানের শোক দিবস পালন, নিহতদের স্মরণে উত্তরায় একটি মসজিদ নির্মাণের দাবিও করেন স্বজনরা। দেশের শীর্ষস্থানীয় কনজিউমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড কনকার সৌজন্যে ফের শুরু হচ্ছে ফ্যামিলি রিয়েলিটি গেম শো কনকা সেরা পরিবার। সকালে রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন সিজন শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। টানা ৩ সিজনে দর্শকপ্রিয়তা পাওয়া অনুষ্ঠানটি এবার আসছে ৪র্থ সিজনের আয়োজন নিয়ে, যেখানে থাকছে ধাঁধা, বুদ্ধির খেলা, মজার সব গেম, তারকাদের উপস্থিতি সহ থাকছে নতুন নতুন সংযোজন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইলেকট্রোমার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুরুল আফসার, ডিরেক্টর সাজ্জাতুন নেওয়াজ রাফি, নুরুল আজিম সানি, সিনথিয়া কায়নাত নূর সহ অন্যান্যরা।
আন্তর্জাতিক যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পর প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। নিউ ইয়র্কে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন, শান্তির সময় এসেছে। গাজায় চলমান যুদ্ধকে কোনোভাবেই সমর্থন করা যায় না। হামাস যুদ্ধবিরতিতে সম্মত হলে এবং তাদের হাতে বন্দী সব জিম্মিকে মুক্তি দিলেই প্যালেস্টাইন ভূখণ্ডে দূতাবাস খুলবে ফ্রান্স, জানান ম্যাক্রো। ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে নিউ ইয়র্কে বিশ্ব নেতাদের অংশগ্রহণে 2 দিনের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। প্যালেস্টাইনের সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র সমাধানে পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। তবে জার্মানি, ইতালি ও যুক্তরাষ্ট্রের মতো G7 ভুক্ত দেশগুলো এতে যোগ দিচ্ছে না। অজ্ঞাত কয়েকটি বড় আকারের ড্রোন বিমানবন্দরের উপরে ঘুরতে থাকার কারণে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার রাত 8:30 মিনিট থেকে আকাশপথ বন্ধ করে দেওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে 15টি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে নামানো হয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে তদন্ত শুরু হয়েছে, তবে ড্রোনগুলো সামরিক নাকি বেসামরিক তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ড্রোনগুলো সাধারণ নাগরিকদের কেনার মতো ড্রোন নয়, অনেক বড় আকারের সেগুলো। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বিমানবন্দর বন্ধই থাকবে। কবে পুনরায় চালু করা যাবে তার কোনো সময়সীমা এখনও জানানো হয়নি। খেলার খবর, এবারের ব্যালন ডি'র পুরস্কার জিতে নিয়েছে ফ্রান্সের উসমান দেম্বেলে। পিএসজিকে ট্রেবল জেতানো এই ফরওয়ার্ড পেছনে ফেলেছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিন ইয়ামালকে। ফ্রান্সের ষষ্ঠ ফুটবলার হিসেবে ব্যালন ডি'র জিতলেন দেম্বেলে। 2 মৌসুম আগে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন তিনি। দীর্ঘদিনের ইনজুরির সমস্যা কাটিয়ে 2024-25 মৌসুমটা দেম্বেলে কাটিয়েছেন স্বপ্নের মতো। তিনি পিএসজিকে এনে দেন চ্যাম্পিয়ন্স লিগ, লিগ 1 আর ফ্রেঞ্চ কাপের শিরোপা। 28 বছর বয়সে এই ফুটবলার 53 ম্যাচে করেন 35 গোল আর 14 অ্যাসিস্ট। নির্বাচিত হন ফ্রেঞ্চ লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়। এবার কিউটের সৌজন্যে টি-20 এশিয়া কাপের খবর। এশিয়া কাপে ভারতকে হারানোর আত্মবিশ্বাস বাংলাদেশ দলের রয়েছে, এমনটাই বললেন দলের স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী। কাল ভারতের বিপক্ষে নামবে টাইগাররা, যে ম্যাচে নতুন মাইল ফলকের সামনে দাঁড়িয়ে পেসার মুস্তাফিজুর রহমান। মাঠের ভিতর কিংবা বাইরে বাংলাদেশ ক্রিকেট দল যেন সুখী পরিবার। ভারত ম্যাচের আগে দুবাই একাডেমি মাঠে অনুশীলনের সময় বেশ চনমনে ছিল টিম টাইগার্স। ফিল্ডিংয়ে বেশি সময় দিয়েছেন লিটন কুমার দাসরা। লঙ্কানদের সাথে যে ভুলগুলো হয়েছে সেগুলো শুধরাতে বাড়তি মনোযোগী ছিল পুরো দল। ভারত এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত দল। গিলদের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যানটাও মোটেও ভালো নয়। টি-20তে 17 ওভারের দেখায় বাংলাদেশের জয় মাত্র 1টিতে। তারপরও ম্যাচের আগে নির্ভর থাকতে চান শেখ মেহেদী। আলোর তো কখনো শেষ থাকে না। আসলে মনে হইলো আরো যদি বেটার করতে পারতাম আরো ভালো হতো, বাট যা হয়েছে আলহামদুলিল্লাহ। বাট একটা জিনিস ভালো যে যখন যে খেলতেছে, যখন যার প্রয়োজন সবাই সেটা ডেলিভার করতেছে খুব রাইট ওয়েতে। এই জিনিসটা আমাদের জন্য মাশাআল্লাহ খুব একটা ভালো দিক। এটা জানি এন্ড অফ দ্য টুর্নামেন্ট পর্যন্ত এরকম ক্যারি করতে পারি সবাই মিলে। ভারতের সাথে বরাবরই ভালো করেন মুস্তাফিজুর রহমান। ভালো ছন্দেও আছেন কাটার মাস্টার। তারকায় ঠাসা দলটার ব্যাটারদের আটকাতে মূল পরীক্ষাটা দিতে হবে বাংলাদেশি বোলারদেরই। মুস্তাফিজ ড্রেসিং রুমে আর মাঠের বাইরের বিষয়টা আর মাঠের ভিতরে ডিফারেন্ট। মুস্তাফিজ যখন মাঠের ভিতর ঢোকে তখন টোটালি পুরো ডিফারেন্ট। মুস্তাফিজের যে এক্সপিরিয়েন্স সেটা তো আপনারা দেখতেছেন। মুস্তাফিজ যেভাবে ডেলিভার করতেছে, জাস্ট আনবিলিভেবল। আমার মনে হয় সাকিব ভাই কেন আরও ওয়ার্ল্ডের অনেক বড় বোলারকে সে ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ টি-20। এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্নের পথে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ। সামনে এখন ভারত পরীক্ষা। বাংলাদেশ ভারত ম্যাচের লাইমলাইটে থাকবেন মুস্তাফিজুর রহমান। শুভমান গিলদের পেলেই যেন জ্বলে ওঠেন দ্য ফিজ। কাটার মাস্টার আর একটা উইকেট পেলে টি-20তে সাকিব আল হাসানকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় চলে যাবেন। এমন এক ম্যাচে বাংলাদেশ চাইছে ভারতকে রুখে দিতে। অন্যদিকে মুস্তাফিজকে নিয়ে ভারত কিন্তু তাদের পরিকল্পনা এরই মধ্যে সাজিয়েছে। অনিক জাবের, মাছরাঙা সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। দর্শক, দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, নিউ ইয়র্কে বললেন প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে এনসিপি নেতা আখতারকে ডিম মারল আওয়ামী লীগ কর্মীরা।
দেশে প্রথমবারের মতো চট্টগ্রামে পাইপলাইনের মাধ্যমে উড়োজাহাজে জ্বালানি সরবরাহ শুরু, কমবে খরচ ও সময় বলছে কর্তৃপক্ষ। এবং সব সুবিধা থাকার পরও দেশের বৃহত্তর রেল নেটওয়ার্কে যুক্ত হয়নি পাবনা স্টেশন। 1000 কোটি টাকার স্টেশন দিয়ে দিনে চলে মাত্র একটি ট্রেন। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।